ইটস আ আমার কাছে ইটস আ কন্ট্রাডিকশন ইন টার্মস মনে হয়। দ্যাট হিউম্যান রাইটস কমিশন অবশ্যই থাকবে, বাট সেখানে স্টেটের কোনো কন্ট্রোল থাকতে পারে না। সেক্ষেত্রে রাজনীতি কাজ করেনি, এবং যারাই ক্ষমতায় থাকুক, আমি এটা কিন্তু কোনো পার্টিকুলার দলের বলছি না, তারা সাধারণত মানে খুব কমই দেখা গেছে যে যেটা ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন, তারা ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পেরেছে না। কিন্তু পরিস্থিতি না যে যেই রিপোর্টই বের হবে যারাই ক্ষমতায় থাকবে, এখন নিয়েও আমি কথাটা বলছি যে আপনি সেটাকে উড়িয়ে দেবেন, সেটা তো হতে পারে না। চাওয়া হয় আজকে যদি আইন সালিশ কেন্দ্রকে নিয়েও একই কথা বলা হয়, মানে সেই জায়গাটা থেকে বলছি, তাহলে আইন সালিশ কেন্দ্রকে বলা হোক যে তারা কিসের ভিত্তিতে এই রিপোর্টিংগুলো করছে। যেরকম ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন আছে, যে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের বরাবর একটা লিমিটেশন ছিল। আপনি যখন বলেন জাতীয় মানবাধিকার কমিশন, আমরা সবসময় দেখেছি এখানে কিন্তু রাজনৈতিক বিবেচনায় অনেক লোকজনকে নিয়োগ দেওয়া হয়েছে, এবং মানে মানবাধিকার কমিশন কিন্তু জাতীয় হতে পারে না। আপনি যখনই এটার উপরে একটা স্টেটের কন্ট্রোল এসে যায়, নিয়ন্ত্রণ এসে যায়, তখন কিন্তু স্টেটের একটা হাত থাকে। বরঞ্চ আমার মনে হয় সেই জায়গাটায় যেগুলো মানবাধিকার যে সংস্থাগুলো আছে, ইন্ডিপেন্ডেন্ট সিএসওস আছে, অনেকে এগুলোকে মনিটর করে, সেই জায়গাগুলোকে আমরা যদি শক্তিশালী করতাম, অ্যাডিকুয়েট ফান্ডস তৈরি করতাম, এবং কোনো ধরনের হস্তক্ষেপ ছাড়া তারা যদি কাজ করতে পারত, তাহলে সেটাই বোধহয় বেশি ভালো হতো। কারণ আপনি জাতিসংঘের একটা মানবাধিকার কমিশন এখানে 3 বছর থাকবে, তাদের এক ধরনের ভ্যালু সিস্টেমস থাকে, আমাদের ভ্যালু সিস্টেমসগুলো আরেক ধরনের। সো সেটার চাইতে তো আমরা তো উই আর কোয়াইট কেপেবল অফ আমাদের নিজস্ব মানবাধিকার ইস্যুসগুলোকে মনিটর করা। তো সেই জায়গাটাতে আমার মনে হয় যে এইটা না হয়ে যদি আমাদের সংস্থাগুলো, ইনস্টিটিউশনসগুলোকে শক্তিশালী করা হতো, এবং হিউম্যান রাইটস কমিশনই থাকুক না, এটা ন্যাশনাল হতে যাবে কেন, এবং সরকার দ্বারাই বা কনস্টিটিউশনাল পোস্ট হিসাবেই বা আসবে কেন না। কনস্টিটিউশনাল বলতে আমি বলছি যে সরকারি বা নিয়োগ করবে কেন। কারণ দেখেন, আজ পর্যন্ত বাংলাদেশে এমন কোনো নিয়োগ আসেনি যেটার মধ্যে রাজনীতি কাজ করেনি, এবং যারাই ক্ষমতায় থাকুক, আমি এটা কিন্তু কোনো পার্টিকুলার দলের বলছি না, তারা সাধারণত মানে খুব কমই দেখা গেছে যে যেটা ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন, তারা ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পেরেছে। সেই জায়গাগুলো কিন্তু একটা দেখার বিষয়। এই জায়গায় প্রফেসর ডক্টর আমিনা মহসিন, আপনার কাছে একটু শুনতেই চাই, দেশের মধ্যে যে আলোচনা সমালোচনা সেটা শুনতে চাই। যে আপনি কিন্তু চমৎকারভাবে বললেন যে একটা মানবাধিকার সেটা সংস্থা, সেখানে আবার কেন রাজনৈতিক বিবেচনায় সেখানে লোক নিয়োগ, এই ব্যাপারটা নিয়ে কি আলোচনা রয়েছে। যেমন আমি যদি উল্লেখ করি যে পতিত আওয়ামী লীগের আমলে সেই সময়টাতে দেখা গিয়েছে যে মানবাধিকার সংগঠন অধিকারকে নিয়ে অনেক কথা হয়েছে, তারা যে রিপোর্ট দিচ্ছে ভুল দিচ্ছে, এখানে কোনো মানবাধিকার লঙ্ঘিত হয়নি, সে সময় আমরা এই চিত্রটা দেখলাম। আবার এখন অনেকে নানান বা বিভিন্ন দলের যে রাজনীতিবিদ রয়েছেন, তারা এসে এই আমাদের আপনার মতে টেবিলে এই কথা বলবার চেষ্টা করেছেন। ওইটা তো সুলতানা কামালের আইন সালিশ কেন্দ্র, জি সুলতানা কামালের ওইটা যে রিপোর্ট দিচ্ছে ওই সার্ভে ঠিক না। আপনি বোধহয় একটু এখানে একটু আমাদের ক্লারিফিকেশন দরকার। অধিকার কিন্তু সুলতানা আপার না। আমি অধিকার নিয়ে সুলতানা কামালের তা বলছি না। আমি বলেছি আওয়ামী লীগের সময়ে মানবাধিকার সংগঠন অধিকারকে নিয়ে যেমন অনেক কথা বলেছে আওয়ামী লীগ সরকার, যে এটা ভুল রিপোর্ট দিয়েছে, বিশেষ করে শাপলা যে গণহত্যা সেগুলো নিয়ে ভুল রিপোর্ট দিয়েছে, সেটা যেমন ওই সময় আমরা শুনেছি। আবার এখন 5 আগস্টের পরবর্তী সময়ে এসে মানে একটা যদি সার্ভে হয়, সেটার যদি কিছু ডেটা, সেক্ষেত্রে আবার বলা হচ্ছে যেটা সুলতানা কামালের, এটা তো এই টাইপের ডেটার সাথে কিন্তু সুলতানা কামাল এখন জড়িত না। লেট আস বি ভেরি ক্লিয়ার, সুলতানা আপা এক সময় ছিলেন, উনি এখন আইন সালিশ কেন্দ্রের সাথে জড়িত, কিন্তু তার প্রভাব রয়েছে। এই যে কথাগুলো বলা হয়, আমরা কি এর থেকে বের হতে পারবো কিনা, আমি এই জায়গাটা জানতে চাচ্ছি। না দেখেন, সুলতানা আপা মানে কারণ সুলতানা আপা একজন খুবই শ্রদ্ধেয় ব্যক্তি, মানে আমি ওনার সাথে অনেক কাজ করেছি। এক সময় আমরা যখন খুব মানে জুনিয়র লেভেলে আমরা আইন সালিশ কেন্দ্রে অনেক কাজ করেছিলাম,
ডক্টর হামিদা হোসেন, সালমা সুবহান, এনারা সবাই জড়িত ছিলেন। সো সেই জায়গাটা থেকে, এবং একটা ইনস্টিটিউশন যেটা যথেষ্ট ক্রেডিবিলিটি আছে, সো এই জায়গাগুলো, সেই কথাটাই আমি বলছি যে আপনি বাইরে থেকে নিয়ে আসলে সেটা ক্রেডিবিলিটি কী করে বেড়ে যায়। আমাদের যেগুলো আছে সেগুলোকেই শক্তিশালী করেন। অধিকার নিয়ে অনেক কথা উঠেছে, সেটাকে আমার মনে হয় সেই সময় দমন না করে বা সেখানে এক ধরনের না করে ওদের কাগজপত্র ভ্যালিডেশনটা, মানে একটা হয় কি, এরা যখন আপনি রিপোর্টগুলো করছেন, এটা ভ্যালিডেশনের একটা প্রক্রিয়া থাকে, সেটাই বরং যদি স্বচ্ছভাবে চাওয়া হয়। আজকে যদি আইন সালিশ কেন্দ্রকে নিয়েও একই কথা বলা হয়, মানে সেই জায়গাটা থেকে বলছি, তাহলে আইন সালিশ কেন্দ্রকে বলা হোক যে তারা কিসের ভিত্তিতে এই রিপোর্টিংগুলো করছে, কোন পত্রিকাগুলো করছে। এটাকে দেখেন, এগুলো না, যখন ধরেন আমি যে জিনিসটা হয়, যখন একটা রিপোর্ট হয়, ধরেন এদের কিন্তু বিভিন্ন জায়গায় অফিস থাকে, লোকাল অফিস থাকে, একটা ক্রস ভ্যালিডেশনের একটা প্রক্রিয়া থাকে। আবার অনেক সময় দেখা যায় যে একই ঘটনা 2-3বার রিপোর্টিং হয়ে গেছে, সেটাও হয়েছে। তো এগুলোর এই ভ্যালিডেশনের প্রক্রিয়াটাকে আপনি শক্তিশালী করতে হবে। আমি সেই কথাটাই বলছিলাম যে আমাদের যে ইনস্টিটিউশনগুলো আছে সেগুলোকে শক্তিশালী করা দরকার, এবং এটা শুধু জার্নালিস্টদের রিপোর্টের উপরে আপনি ভিত্তি করবেন না, আপনি একটা পুরো রীতিমতো মানে রিসার্চ মেথডোলজি বলেন, গবেষণা বলেন, সেখানে আপনি ও ধরনের, মানে এখানে যথেষ্ট ফান্ডস থাকা দরকার, কারণ এরকম ধরনের একটা ন্যাশনাল স্কেলে এগুলো করতে হলে এগুলো তো প্রয়োজন আছে। এবং এটা একটা সুস্থ প্রক্রিয়া না, কিন্তু পরিস্থিতি না, যে যেই রিপোর্টই বের হবে, যারাই ক্ষমতায় থাকবে এখন নিয়েও আমি কথাটা বলছি যে আপনি সেটাকে উড়িয়ে দেবেন, সেটা তো হতে পারে না। বরঞ্চ আপনি, ইফ দেয়ার ইজ আ রিপোর্ট যেটার সাথে আপনি এগ্রি করছেন না, আপনি বলেন আমাকে কাউন্টার রিপোর্ট, যে এটা আমাকে ভ্যালিডেট করে দেখান আপনি। জি, সেই জায়গাগুলো, এবং সাধারণ মানুষ সেটাই চায় যে কেন যুগ চেঞ্জ হলে মানবাধিকারের যে ভাষা সেটা দেশের মধ্যে পরিবর্তন হবে, বা এটা যাতে না হয়, এবং প্রতিটা মানবাধিকার সংগঠন যেটা আমাদের দেশের মধ্যে রয়েছে। আমি প্রথমে এটা বলেছি যে জাতীয়, মানে ইটস আ আমার কাছে ইটস আ কন্ট্রাডিকশন ইন টার্মস মনে হয়। দ্যাট হিউম্যান রাইটস কমিশন অবশ্যই থাকবে, বাট সেখানে স্টেটের কোনো কন্ট্রোল থাকতে পারে না। সেক্ষেত্রে